মনে হচ্ছে যেন এখানেও আবারও একটা কেউ কেউ বলছেনও যে আর একটা নোবেলের কোনো একটা কাহিনী আছে কিনা, কোনো কয়েকজন লোকের ব্যক্তিগত বেনিফিটের কোনো বিষয় আছে কিনা, এবং এই সন্দেহগুলো কোনো অবস্থাতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে ঘটছে, এবং সেটা হচ্ছে যে মিয়ানমারকে আরাকানে একটা মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে একটা জাতিসংঘের একটা প্রস্তাব এসেছে, এবং সেখানে আমাদের সরকারের একজন দুইজন তিনজনের একটা বিপুল আগ্রহ আমরা লক্ষ্য করছি, এবং সরকারের বাকি সবাই যে একই রকমভাবে অ্যালাইন্ড, একই রকমভাবে আগ্রহ বা সবার সঙ্গে যে এক জিনিসটা আলাপ আলোচনার ভিত্তিতে হয়েছে এমন কিন্তু না। সরকারের প্রথমত পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছিলেন যে এটা একটা মানবিক করিডোর দেওয়ার একটা প্রস্তাব আসছে, এবং সেখানে সরকার শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত হয়েছে। আবার এটা নিয়ে তারপরে আমরা যখন অনেকেই সমালোচনা করলাম, বিএনপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে বললেন যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিভাবে এককভাবে সিদ্ধান্ত নিলেন। এই রকম সমালোচনার মুখে পড়ে তখন প্রেস সচিব জানালেন যে এই ধরনের আলাপ হয় নাই। আবার আজকে আমরা দেখলাম যে আমাদের সামরিক সচিব যিনি খলিলুর রহমান সাহেব, তিনি আবার বললেন যে এইটা খুবই মানবিক একটা বিষয়, বাংলাদেশের জনগণ মিয়ানমারের এই সংকটে বা আরাকানের এই সংকটে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসবে বলে তিনি আশা করছেন। এরকম একটা আলাপ উনি তুললেন। তো এই বিষয়টা খুবই কনফিউজিং, এবং এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়, খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং যে কারণে এই বিষয়টা নিয়ে কথা বলাটা খুব জরুরি মনে করছি। তো আমার আজকের আলাপের মানে এইটা না যে আমরা রোহিঙ্গাদের যে মানবিক বিপর্যয় সেখানে আসলেই চলছে সেই বিষয়টায় আমরা তাদেরকে হেল্প করব না, তাদের পাশে থাকবো না, সেটা অবশ্যই না। আমরা তাদেরকে হেল্প করতে চাই অবশ্যই, কিন্তু সেটা যেন আসলে হেল্প হয়, প্রকৃতই যাতে আসলে হেল্প হয়, আমাদের যাতে কোনো ধরনের ঝুঁকি না হয়, এই পয়েন্ট অফ ভিউ থেকেই আসলে আলাপটা। তো আমাদের প্রথম যে আলাপ সেটা হচ্ছে যে এইরকম মানবিক করিডোরের যে উদাহরণ আমাদের সামনে আসলে আছে, এগুলো কি দিন শেষে সফল করিডোর, সফল মানবিক করিডোর হিসেবে সফল ছিল, নাকি এগুলো আসলে দিন শেষে বিতর্কিত হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, বরঞ্চ ওই অঞ্চলে আরও বিভিন্ন পক্ষকে যুদ্ধের জড়িয়ে ফেলা, এবং এটা আসলে দিন শেষে একটা যুদ্ধের করিডোর হয়ে গেছে কিনা, এই বিষয়গুলো তো আমাদের সামনে আসলে রিসেন্ট পাস্টেই দুইটা যে অভিজ্ঞতা, আমাদের পৃথিবীর মধ্যে যে দুইটা অভিজ্ঞতা, সেগুলো কিন্তু কোনো সুখকর কোনো অভিজ্ঞতা কিন্তু ছিল না। আমরা এটাও দেখলাম যে আমাদের মধ্যেই কেউ কেউ বলছিলেন যে এই ধরনের একটা করিডোর দিলে এখানে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ বিপুল পরিমাণ বেনিফিট, আর্থিক বেনিফিট পেতে পারে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু এরকম না। এর আগে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার সরকার বলছিলেন যে ভারতকে যদি আসলে করিডোর দেওয়া হয় তাহলে যে ফিটা হবে এই ফিতে বাংলাদেশ আসলে ধাই ধাই করে উন্নত হয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি যে আসলে জিনিসটা সেরকম হয় নাই। বরঞ্চ এই করিডোরের সম্ভাব্য এই করিডোরের বেশ কিছু বাস্তবিক ঝুঁকি আছে। আমরা জানি যে এই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এইখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চায়না এবং আমেরিকার এক ধরনের কনফ্লিক্ট আছে। আমরা দেখেছি যে মিয়ানমারে যে যুদ্ধ চলছে সেইখানে আপনার চায়না, ইন্ডিয়া, ইভেন আপনার আমেরিকা এবং রাশিয়ার স্বার্থ জড়িত আছে। তো শুধুমাত্র এই দুই কারণেই আসলে এই করিডোরটা খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু, এবং এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়ার আগে যে পরিমাণ আলাপ আলোচনা হওয়া দরকার জনগণের সঙ্গে, জনগণের প্রতিনিধি হিসেবে, অন্তত এক ধরনের প্রতিনিধি হিসেবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, এক্সপার্ট গ্রুপদের সঙ্গে যে আলাপ আলোচনা হওয়ার দরকার ছিল, তার কোনো বালাই না করেই সরকারের একটা অংশ পারলে তাদেরকে আজকেই করিডোর দিয়ে দিচ্ছেন। এবং ইউএনের একটা যে খুব আগ্রহ আছে এই জায়গাটায়, এই পুরো বিষয়টা আসলে খুব ফিশি। শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম যে যখন রোহিঙ্গা ইস্যু তো অনেক দিন ধরেই ছিল, কিন্তু যখন অনেক পরিমাণ রোহিঙ্গা একসঙ্গে আসার একটা বাস্তবিক একটা সিচুয়েশন তৈরি হলো, শেখ হাসিনা কারোর সঙ্গে বিন্দুমাত্র আলাপ না করে, কোনো ধরনের প্রক্রিয়া ঠিক না করে আপনার এই রোহিঙ্গাদেরকে ঢুকতে দিলেন, এবং তিনি গর্ব করে বললেন যে আমি 18 কোটি মানুষকে খাওয়াই, আমি কেন আর 10 লাখ মানুষকে খাওয়াতে পারবো না। তিনি যে আসলে আমাদেরকে খাওয়াইতেন, তিনি যে আমাদেরকে আসলে পড়াইতেন, এই যে তার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বটা থেকে আসলে তিনি আরও বলছিলেন যে তিনি আরও
10 লাখ মানুষকে আসলে তিনি খাওয়াবেন তার বাপের দিনের যে জমিদারি সেই জমিদারি থেকে। এবং তার একটা লোভও ছিল, আমরা পরবর্তীতে দেখেছি যে তিনি নোবেল প্রাইজ জেতার একটা লোভ তার ছিল। বিশ্বব্যাপী যে তার যে একটা জুলুমবাজ মানুষের বিপক্ষের একটা শক্তি, আপনার স্বৈরাচার একটা সরকার প্রধান হিসেবে যে একটা ব্র্যান্ডিং হয়ে গেছিল, সেটাকে ওভারকাম করার জন্য বা সামাল দেওয়ার জন্য তিনি তখন এই রোহিঙ্গা কার্ডটা ব্যবহার করলেন এবং বিশ্ব নেতৃত্ব হয়ে ওঠার ওই যে বলে না যে আপনার মাদার অফ হিউম্যানিটি, এই যে এই ধরনের কিছু কিছু তার যে লোভ ছিল সেগুলোর কারণেই তার এই কাজটা এরকম তড়িঘড়ি করে আপনার কারোর সঙ্গে কোনো আলাপ না করে। আমরা অবশ্যই রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার ব্যাপারে আমরা সবাই পজিটিভ ছিলাম। সেই সময়টা যখন রোহিঙ্গারা আসছিল, বাংলাদেশের সকল মানুষ তার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তাদেরকে আসলে বরণ করেছে বা তাদের সঙ্গে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি কি শেখ হাসিনা সরকার কারোর সঙ্গে কোনো ধরনের আলাপ না করে এই জিনিসটা করলেন, কোনো ধরনের প্রক্রিয়া সেট না করে। অ্যাকচুয়ালি প্রক্রিয়া সেট করছিলেন, সেটা হচ্ছে যে কি আন্তর্জাতিক যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিবন্ধন হয়, সেই শরণার্থীদের যে নিবন্ধনের যে আন্তর্জাতিক প্রক্রিয়া, সেটাকে বাইপাস করে তিনি তার কাছের লোকদের বাণিজ্য যেভাবে হয় সেইভাবে আসলে তাদের নিবন্ধন করেছিলেন। এবং ফলাফল হাতে নাতে যে আপনার এই পুরো প্রক্রিয়াটা একটা গোলমেলে অবস্থায় হয়ে যায়, পরে আবারও তাকে নতুন করে নিবন্ধন করতে হয়, দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় হয়, নষ্ট হয়। এবং এইসব কারণে আসলে রোহিঙ্গা ম্যানেজমেন্ট যে জিনিসটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে শেখ হাসিনার সরকারের সময় হয় নাই। একই জিনিস আমরা এখন দেখছি, এখনও একটা তড়িঘড়ি করে আপনার কোনো ধরনের আলাপ আলোচনা না করে, প্রক্রিয়া ঠিক না করে, এক্সপার্ট পলিটিশিয়ান বাংলাদেশের জনগণের প্রতিনিধি কারোর সঙ্গে কোনো ধরনের আলাপ না করে এক ধরনের তড়িঘড়ি প্রক্রিয়া আসলে চলছে। এবং মনে হচ্ছে যেন এখানেও আবারও একটা কেউ বলছেনও যে আর একটা নোবেলের কোনো একটা কাহিনী আছে কিনা, কোনো কয়েকজন লোকের ব্যক্তিগত বেনিফিটের কোনো বিষয় আছে কিনা। এবং এই সন্দেহগুলো কোনো অবস্থাতেই উড়িয়ে দেয়া যাচ্ছে না। কি কারণে এই করিডোর কি একান্ত জরুরি? আপনার রোহিঙ্গারা, আরাকানের অধিবাসীরা, আরাকান আর্মি, কিংবা ধরেন যে ওখানে যে এখন জান্তা সরকার আছে, তারা কি কেউ আসলে এই করিডোরের জন্য আবেদন করেছে বাংলাদেশের কাছে কিংবা জাতিসংঘে বা বিশ্ববাসীর কাছে? তারা কি মানবিক সহযোগিতা আসলে চেয়েছেন? অবশ্যই সেখানে একটা মানবিক বিপর্যয় আছে, কিন্তু সেটা কিন্তু দুর্ভিক্ষ অবস্থা না। সেখানে যে খাদ্যের খুব সংকট এমন কিন্তু না, কিছু কিছু জিনিসের সংকট অবশ্যই আছে, কিন্তু এই অঞ্চলটা বিশ্বের সবচেয়ে উর্বর একটা অঞ্চল। তারা কিছু কিছু সহযোগিতা চেয়েছেন বিশ্ববাসীর কাছে, কিন্তু এরকমভাবে মানবিক করিডোর তাদেরকে দেয়া হোক এরকম কিন্তু তারা আমাদের কাছে চেয়েছেন এমন কিছু আমরা অন্তত জানি না। বরঞ্চ আমরা যেটা জানি যে রোহিঙ্গাদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে সেখানে নিরাপত্তা নাই, সেখানে একটা যুদ্ধ অবস্থা চলছে এবং অনেক রোহিঙ্গাদেরকে আপনার মেরে ফেলা হয়েছে, তাদের বাড়িঘর লুট করা হয়েছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এই যে নিরাপত্তার যে সংকট, এইটাই আসলে তাদের প্রধান সংকট। এবং আমরা অবাক হয়ে দেখছি যে জাতিসংঘ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় শান্তি মিশন পরিচালনা করে, বিভিন্ন জায়গায় আপনার যুদ্ধক্ষেত্রে আপনার শরণার্থী শিবির পরিচালনা করে, কিন্তু আরাকানে বা বার্মাতেই জাতিসংঘের কিন্তু কোনো শান্তি মিশন চলছে বলে আমরা এরকম শুনি নাই। তো এরকম যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ কি আসলে রোহিঙ্গাদের জন্য বা আরাকানের জন্য এরকম একটা মানবিক করিডোর দেওয়ার জন্য খুব ভালো একটা জায়গায় আছে? আসলে কিন্তু না। বাংলাদেশ খুব অল্প দিনের মধ্যে একটা গণ অভ্যুত্থান করলো। বাংলাদেশের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটেল না, রাজনৈতিক পরিস্থিতি সেটেল না, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক নিরাপত্তার জায়গাগুলো কোনো কিছু সেটেল না। এখানে এখনও একটা নিয়মিত সরকার নাই। আরেকটা যেটা আলাপ যে এই মানবিক করিডোরের জন্য বা সেখানে যদি আসলে মানবিক সহযোগিতা দরকার হয়, সেটার জন্য কি এই মানবিক করিডোরটাই একমাত্র রুট? না, কিন্তু একেবারেই না। কারণ হচ্ছে আমরা জানি যে মিয়ানমারের এই অংশটায় একটা বড় একটা সমুদ্র অঞ্চল আছে, সমুদ্র উপকূল আছে। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে করে এইখানে এই মানবিক করিডোর না করেও এই যে আরাকানের যে বিশাল একটা সমুদ্র অঞ্চল আছে, এই সমুদ্র অঞ্চলকে ব্যবহার করে সরাসরি কিন্তু জাহাজের মাধ্যমে আরাকানের সাহায্য সহযোগিতা পৌঁছানো, মানবিক সাহায্য সহযোগিতা পৌঁছানো খুবই সম্ভব।
তো সেইটা করার কোনো উদ্যোগ কিন্তু আমরা ইউএনের মধ্যে দেখি না। তো আমরা তাহলে সমাধান কি? আমরা অবশ্যই আরাকানের যে মজলুম মানুষরা আছে, সারা পৃথিবীতে যত মজলুম মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে চাই, এবং সেটা আমরা মনে করি যে সবচেয়ে বড় যেটা তাদের প্রয়োজন সেই জায়গাটায় তাদের ওখানে জাতিসংঘের উদ্যোগে ইউএন সারা পৃথিবীতে যেরকম শান্তি মিশন ইউএন করে, আরাকানে পুরো মিয়ানমারেও তারা কিন্তু শান্তি মিশন পরিচালনা করতে পারে। তারা কিন্তু বিভিন্ন ওখানে সেফ জোন, নিরাপদ জোন তৈরি করতে পারে। এত বড় একটা দেশ মিয়ানমার, সেখানে এই সারা পৃথিবীতে তাদের এখন প্রায় 20 লাখের মতো হয়তো রোহিঙ্গা মানে শরণার্থী আছে। এই সকল শরণার্থীকে অ্যাকোমোডেট করার জন্য যথেষ্ট জায়গা কিন্তু মিয়ানমারে আছে। তাদের যে বেসিক যে নিডগুলো, মানবিক যে সহযোগিতা আসলে তাদের দরকার, সেগুলো কিন্তু সমুদ্র পথে তাদেরকে দেয়া। এই যে পুরো প্রক্রিয়া, এই জিনিসটা বৈশ্বিক যে রাজনীতি সেটাকে অ্যাভয়েড করে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব ছিল। কিন্তু সেটা না করে যখন একটা সাসপিশিয়াস পরীক্ষিত যে ব্যর্থতার যে উপায়, সেরকম একটা উপায়ে যাওয়া, এবং সেখানটায় বাংলাদেশের মতো একটা এই মুহূর্তে একটু আনস্টেবল একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে যে দেশ, একটা ট্রানজিশনাল একটা পিরিয়ডের মধ্যে যাচ্ছে যেই দেশটা, সেই দেশটাকে এইখানটায় যুক্ত করাটা, এটাকে হালকা চোখে দেখার কোনো সুযোগ নাই। এবং আমাদের সরকারের যারা এই জিনিসগুলো নিয়ে অতি উৎসাহী, তারা এই বিষয়গুলো জানেন না, এটা মনে করারও কোনো কারণ নাই। তো তাহলে প্রথমত আমরা যদি সৎভাবে দেখি যে তাদের কাছে এমন কিছু ইনফরমেশন আছে যে কারণে এই জিনিসটা খুব বাঞ্ছনীয়, এটাই লাগবে, সেক্ষেত্রে তাদের উচিত যে প্রক্রিয়াটা ঠিকমতো করা, যে বাংলাদেশের জনগণের অন্তত যারা আসলে প্রতিনিধি, এই মুহূর্তে ধরলাম যে সেটা পলিটিক্যাল পার্টিগুলো একমাত্রায়, এবং অবশ্যই যারা এক্সপার্ট বাংলাদেশের মধ্যে, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে এই বিষয়টায় সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এইটা না করে যখন তারা একটা তড়িঘড়ি এবং বহুধা বিভক্ত আলাপ আলোচনা ছুড়ে দেন, এই জিনিসটা সহজভাবে দেখার একেবারেই সুযোগ নাই। এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের কোনো মানুষ আসলে এই জিনিসটাকে খুব সহজভাবে দেখছেন না। তো আমি আশা করব যে জাতিসংঘ এবং আমাদের সরকারকে, যে রোহিঙ্গাদের জন্য আদতেই বা মিয়ানমারবাসীর জন্য আদতেই যেটা আসলে প্রথম এবং প্রধান প্রয়োজন, সেই দিকটাই তারা মনোযোগ দিবেন। বাংলাদেশের সরকারও আন্তর্জাতিক সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিয়ানমারবাসীর জন্য যেটা সবচেয়ে উপযুক্ত, যেটাতে আসলে ঝুঁকি কম, বেনিফিট বেশি, এবং একই সঙ্গে আমরা নিজেরাও কোনো বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে পড়ি না, এরকম প্রক্রিয়ার মাধ্যমেই মিয়ানমারবাসী, আরাকানবাসীর পাশে দাঁড়াবেন। এবং সেই আশায়, সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।